নমস্কার বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়েছিলাম। তো সেই ইন্টারেস্টিং জায়গাটার নাম হচ্ছে পলাশী। তো পলাশী আমি গিয়েছিলাম কাঁদি থেকে ভরতপুর হয়ে সিজগ্রাম সাইড দিয়ে একটা রাস্তা বেরিয়ে গিয়েছে। তারপর লোহাদা ঘাটে নদী পার করলাম। বাবলা নদী ছিল, সেই নদীটা পার করে ওইদিকে শক্তিপুর হয়ে বাজারছো হওয়ার পর শক্তিপুর, তারপর ওইদিকে রামনগর ঘাটে আবার নদী পেরিয়ে পলাশী। যে সমস্ত জার্নি আমি ক্যাপচার করেছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম পলাশীর উদ্দেশ্যে। ভরতপুরের পাশ দিয়ে সিজগ্রাম মোড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরলাম, আর সিজগ্রামকে ডান দিকে ফেলে বাঁ পাশে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেটা সোজা লোহাদা ঘাট অব্দি আমাকে পৌঁছে দেবে। সেই রাস্তা ধরে এখন আমি বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন রোড কন্ডিশন মোটামুটি বেশ ভালোই বলা যায়, আর বেশ রৌদ্রোজ্জ্বল ওয়েদার আছে, সুতরাং গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে। তো লোহাদা ঘাটের যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে বাবলা নদী। সেই বাবলা নদীটা পেরোনোর আগে আরেকটা নদী আমাদেরকে পার করতে হবে। যে নদীটার দৈর্ঘ্য খুব বেশি না, যেটা গুগল ম্যাপে আমি চেক করলাম, মোটের ওপরে 3 থেকে 3.5 কিলোমিটারের দৈর্ঘ্য আছে। কিন্তু তবুও এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে যাতে মানুষের যাওয়া আসা সুবিধা হয়, সেজন্য। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে সেই ব্রিজটা আমি এখন ক্রস করতে যাচ্ছি। তো এই সেই ব্রিজ, আর এই সেই নদী। তো মোটামুটি ভরতপুর থেকে গাড়ি চালাতে চালাতে প্রায় 8 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল। এবার আমি রামনগর যে গ্রামটা আছে সেই গ্রামে পৌঁছে গেলাম। এবার রামনগর যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটের উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি। তো সামনেই আর একটু পরেই ফেরিঘাট, আর এটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা, যেটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এত গভীর হয়ে আছে ডান দিক বাঁ দিক, যে যদি কোনো কারণবশত একটু ভুল হয় তাহলেই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যারা লোকাল আছেন, মানে এই ভরতপুর কান্দি এই সাইডে আপনাদের যাদের বাড়ি, তাদেরকে অবশ্যই সতর্ক করব, এই রাস্তা দিয়ে যখনই পারাপার করবেন গাড়ির যে বেগটা আছে সেই বেগটা অবশ্যই কম রাখার চেষ্টা করবেন, কারণ এই রাস্তায় এত সরু, এত সংকীর্ণ রাস্তা যে বেশি যদি গাড়ির স্পিড থাকে যখন তখন কিন্তু বিপদ ঘটে যেতে পারে, সুতরাং এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। তো একটা নৌকা তো ছেড়ে বেরিয়ে গেল, আর একটু আগে যদি পৌঁছাতাম তাহলে হয়তো এই নৌকাটাকে ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। এখন নদীর চারপাশে যে প্রাকৃতিক মনোরম পরিবেশটা আছে সেই পরিবেশটা এখন উপভোগ করি। যেতে তো হবেই পলাশী, তো তার আগে তো সব কিছু আমি ক্যাপচার করব, তো এইগুলো আমাকে ক্যাপচার করতে হবে। বেশ দেখতেই পাচ্ছেন মোটামুটি নদীর কূল বরাবর সর্ষের ক্ষেত, কারণ এখন মরশুমটাই হচ্ছে আপনার সর্ষে লাগাবার। তো চারিদিকে বেশ সর্ষে ক্ষেত আছে, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন যে নদী পেরোবার যে বাহন আমাকে যে নদীটা পার করবে সেই বাহনটা ওই ঘাট থেকে আস্তে আস্তে এই ঘাটে এসে লাগছে, সুতরাং আমাকে আস্তে আস্তে নেমে যেতে হবে। নেমে গিয়ে এক সাইড করে দাঁড়াতে হবে যাতে নৌকার মধ্যে থাকা যে প্যাসেঞ্জার বা যাত্রীরা আছে তারা যেন সাইড মতো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারে, সে মতো আমাকে সাইড দিতে হবে। চলো একটু এগিয়ে যাওয়া যাক।
তো চলুন বন্ধুরা, আর একটু সামনে দিয়ে এগিয়ে যাওয়া যাক, আর একটা সাইড করে দাঁড়ানো যাক। আর এটা যেহেতু নদীর পাড় বলা যেতে পারে, তো পাড় থেকে নিচে নামতে গেলে যথেষ্টই ঢাল হয়ে থাকে, সুতরাং গাড়ির গতি যথেষ্টই কন্ট্রোল করতে হবে, না হলে যখন তখন স্লিপ কেটে একবারে নিচে পড়ে গেলে সমস্যার সৃষ্টি হবে। সুতরাং একটু সাইড করে দাঁড়াই, যারা যাত্রীরা নামছে তাদেরকে একটু রাস্তা করে দিই। তো বন্ধুরা, নৌকায় এসে উঠলাম এবং একটা সাইড করে দাঁড়ালাম, যাতে নৌকা এবং নিচের জল এবং চারিপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো যেন খুব সুন্দর করে ক্যাপচার করতে পারি, যেটুকু আমার সাধ্য মতো আমি ক্যাপচার করতে পারি। সেই জন্য এক সাইড করে দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। আর বরাবরই আমার নদী বেশ ভালোই লাগে। তো চারিদিকটা কত সুন্দর, কত মনোরম দৃশ্য। তো বন্ধুরা, এখানকার স্থানীয় বাসিন্দাদের অনেকেরই আক্ষেপ, অভিযোগ দুটোই বলা যেতে পারে যে আছে, যে এই নদীর ওপরে একটা সেতু নির্মাণ করা হোক। কারণ এখানকার স্থানীয় বাসিন্দাদের কর্মসূত্রেই হোক বা যার উদ্দেশ্যেই হোক, এই লোহাদার ঘাট পেরিয়ে আপনার বহরমপুর যাওয়া যায়। বাজার শোর ঠিক বাঁ দিকে বহরমপুর যাওয়ার রাস্তা আছে, ডান দিকে রামনগর ঘাট যাওয়ার রাস্তা আছে। সুতরাং সেতু একান্তই দরকার। যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে সেতুটার কাজ হয়তো শুরু হতে পারে। কিন্তু যতদিন না সেতু নির্মাণের কাজ শুরু হয় বা কাজ শেষ হয় সেতু নির্মাণে, ততদিন এই নৌকায় আমাদের ভরসা। তো বন্ধুরা, নৌকাতেই নেমে পড়লাম। আর নৌকার ভাড়া আমাকে দিতে হলো, যেহেতু আমার কাছে বাইক ছিল, বাইকে চেপে আছে, সুতরাং 15 টাকা ভাড়া লাগলো। আর যদি আপনি কোনো বাহন সঙ্গে করে না আনেন তাহলে আপনার 5 টাকা ভাড়া লাগবে। সাইকেল আনলে মনে হয় 10 টাকা ভাড়া লাগে। তো মোটামুটি বাজার শো পৌঁছে গেলাম। সামনেই বাজার শোর রেলগেট পড়ছে। আর একটু গিয়েই বাজার শোর মেন যে রাস্তাটা আছে সে পাকা রাস্তায় উঠবো।
এই যে রাস্তাটা একটু আজীবনই খারাপই থাকে, সুতরাং একটু অ্যাডজাস্টমেন্ট করে গাড়ি চালাতে হচ্ছে। তো বন্ধুরা, যারাই এই রাস্তা দিয়ে বাইকে করে আসবেন অবশ্যই একটু মাথার মধ্যে রাখবেন, যেহেতু এটা একটা গ্রামের এক সাইড দিয়ে রাস্তাটা যাচ্ছে, কাঁচা রাস্তা, সুতরাং এই আশেপাশে অনেক গৃহপালিত পশু, মানুষের যে গৃহপালিত পশুগুলো থাকে, মুরগি, হাঁস, গরু, ছাগল, সেগুলো রাস্তার উপর দিয়ে ঘুরে বেড়ায়। সুতরাং কোনো কারণে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় এটা মাথার মধ্যে রাখবেন। পৌঁছে গেলাম, এখন যেটা পৌঁছে গেলাম আমি রামনগর ঘাট থেকে ঠিক 3 কিলোমিটার দূরে আমি এখন অবস্থান করে আছি। আগের রাস্তাগুলো আমি ক্যাপচার করিনি ঠিকমতো। তো এখান থেকে আর 3 কিলোমিটার যদি আমি ড্রাইভ করি তাহলে রামনগর ঘাট গিয়ে পৌঁছাবো। রাস্তা বেশ মনোরম, বেশ। আর বাঁ পাশে দেখতে পাচ্ছেন নদীর মতো লাগছে, কিন্তু এগুলো নদী না, এগুলো জলাশয় বলা যায়, অনেকটা দীর্ঘ জলাশয়। তো নদীর মতো মনে হলো, এগুলো কিন্তু নদী না। তো মেন যে নদীটা আছে সেই নদীটা আর মাত্র 3 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো পৌঁছে গেলাম রামনগর ঘাট। রামনগর ঘাটে পাশেই দেখতে পাচ্ছেন এটা বাস স্ট্যান্ড। কারণ হচ্ছে এর পরে আর বাস যাওয়ার মতো কোনো ফাঁকা রাস্তা নেই। এরপরে যে যাওয়ার রাস্তা আছে সেটা হচ্ছে আপনার ফেরিঘাট। ফেরিঘাটে করে নৌকা হয়ে পারাপার করতে হবে, তাছাড়া আর কোনো কিন্তু অপশন আমাদের হাতে নেই। তো চলুন দেখা যাক যে ফেরিঘাটটা কীরকম দৃশ্য। তো বন্ধুরা, এই নৌকা পারাপার করার জন্য এখানে আমার ভাড়াটা একটু কমই লাগলো, হিসেব মতো 10 টাকা নেয়। আর আগে লোহাদা ঘাটে 15 টাকা ভাড়া নিল। সুতরাং এখানকার যে ভাড়াটা যথেষ্টই কম। কিন্তু নদীর যে দৈর্ঘ্যটা আছে বা প্রস্থটা আছে, প্রস্থ হিসাবে দৈর্ঘ্য বলা যাবে না, এখান থেকে প্রস্থটাই ধরবো, প্রস্থটা কিন্তু যথেষ্ট বেশি, সেই হিসাবে ভাড়াটা কিন্তু যথেষ্টই ন্যায্য। তো বন্ধুরা, আস্তে আস্তে নৌকায় উঠে পড়লাম এবং ঠিক সামনে গিয়ে দাঁড়াবো আর বাইকটাকে স্ট্যান্ড করব। স্ট্যান্ড করার পর মোবাইলে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা যে রেকর্ডিং হচ্ছে সেই রেকর্ডিংটা স্টপ করে অন্য একটা ক্যামেরা থেকে নদী এবং তার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা ক্যাপচার করব। কারণ হচ্ছে ফোনের ক্যামেরাতে জুম ভালো আসবে না, সেহেতু একটু অন্য ক্যামেরা ব্যবহার করতে হবে আমাকে, যাতে আমি চারিদিকটা জুম করে আপনাদেরকে দেখাতে পারি।
তো বন্ধুরা, নৌকা থেকে নেমে পড়লাম। এরপর এখান থেকে মাত্র 3 কিলোমিটার আমাকে ড্রাইভ করতে হবে, তারপর সেই মনুমেন্টের কাছে আমি পৌঁছে যাব। তো বন্ধুরা, আর একটু সামনে গেলেই সেই আম বাগানগুলো পড়বে। আর ঠিক বাঁদিকে আর একটু গিয়ে বাঁদিকে খৈতন গ্রুপের সুগার মিলটা, সুগার ফ্যাক্টরিটা বাঁদিকেই দেখতে পাচ্ছেন। বাঁ সাইডে ঠিকমতো আমি হয়তো তুলতে পারিনি যেহেতু আমি বাইক চালাচ্ছিলাম। তো বাঁ সাইডে পড়ছে খৈতন গ্রুপের সুগার ফ্যাক্টরিটা। তো আর একটু সামনে গেলেই ওই সারি সারিভাবে দেখতেই পাওয়া যাচ্ছে ডান দিকে যে আম বাগানের সারিগুলো। তো বন্ধুরা, পৌঁছে গেলাম পলাশীর সেই মনুমেন্টে, যেটা ইংরেজরা বানিয়েছিল নিজেদের যুদ্ধে জয়লাভ করার একটা স্মৃতি হিসাবে। সেখানে পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছেন। তো সামনেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পলাশী সেই মনুমেন্ট।
পাশেই সিরাজদৌল্লার মূর্তি। আর এই মনুমেন্টের মুখ করে, যদি আমি মনুমেন্টের দিকে মুখ করে থাকি, মুখ করে থাকলে ঠিক বাঁ দিকে পড়বে পিডাব্লিউডির বাংলো, যেটার নোটিশ বোর্ডটা জুম করছি আমি, দেখতে পাবেন। শুনেছি এখানে নাকি থাকার ব্যবস্থা আছে, কিন্তু আগে থেকে সেটা বুক করতে হয়। পিডাব্লিউডিকে আগে বলতে হয়, বলার পর বুক করার পর আপনি এখানে চাইলেও থাকতে পারেন। আর আমার ঠিক ডান দিকে পড়ছে একটা টি স্টল। এখানে আপনার ইচ্ছে হলে কিছু খেয়ে নিতে পারেন। একটু বাংলোটা দেখিয়ে দিই, পিডাব্লিউডি যে বাংলোগুলো আছে, এই সে বাংলো। এই বাংলোগুলোতে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারেন, তবে আগে বুক করতে হয়। আর মনুমেন্টটাকে যদি আমি পেছন দিকে ফেলে রাখি, তাহলে তার ঠিক সামনেই পড়ছে আমবাগান। সারি সারি আম গাছের সারি। স্মৃতিস্তম্ভটার ঠিক ভেতরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু যেরকম কন্ডিশন
একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আর এখানে যারা ট্যুরিস্টরা ঘুরতে আসে তারাও নিজেদের যে খাদ্যদ্রব্য সামগ্রীর প্যাকেটগুলো সেগুলো ফেলে জায়গাটাকে নষ্ট করে রেখেছে। আর ঠিক এই সামনেই দূরে হয়তো এখান থেকে 2 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার যদি যাওয়া যায়, তো ওইখানেই সেই 1757 সালে পলাশির যুদ্ধটা হয়েছিল। কিন্তু এখন গিয়ে আর কিছুই ওখানে পাওয়া যাবে না, হয়তো চাষের জমি বা এরকম সামথিং কিছু থাকবে, তাছাড়া এমন কিছু আর পাওয়া যাবে না ওখানে। সেরকম কোনো স্মৃতি বা কিছু ওখানে নেই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জানানোর থাকে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো জায়গায় কোনো কিছু আমি যদি ভুল করে থাকি অবশ্যই সেটা আমাকে মার্জনা করবেন, কারণ হচ্ছে আমি নতুন ইউটিউবার, সুতরাং সমস্ত কিছু হয়তো সঠিক এখন অবধি করে উঠতে আমি পারিনি। কোনো জায়গায় কোনো খামতি হয়তো আমার থেকে যেতেই পারে, তো সেই জন্য আমি আগে থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এই সেই সুগার মিল খৈতন গ্রুপের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে খৈতন গ্রুপের সুগার মিল। বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করলাম। আর আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গার টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।